হাওড়ার এক পুরানো ভাঙা কলোনিতে জন্ম শিলাজিতের। দু কামরার এক চুনোটা ঘরে মা, বাবা আর এক ভাই। সংসার ছিল ছোট, কিন্তু প্রতিদিনের দুশ্চিন্তায় ঘরটা যেন ঠাসা থাকত। মা ঘর সামলাতেন, বাবার ছোট্ট চাকরি, রেলওয়ে ডিপার্টমেন্টের পিয়ন। জীবন তাদের গড়পড়তা মধ্যবিত্ত। চাইলেই কিছু পাওয়া যায় না, না চাইতেই অনেক কিছু হারিয়ে যায়। শিলাজিৎ ছোট থেকে একটু স্বপ্নদর্শী ছিল। কার্টুন সিনেমা দেখে সে বলতো, আমি বড় হয়ে রোবট বানাবো। কেউ বলল, তুই হিরোর মতো দেখতে, সিনেমা করবি নাকি? সে হেসে বলতো, নায়ক না হই, মানুষ তো হব। কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যন্ত গিয়ে তার পড়াশোনার গতি থেমে যায়। পড়ায় সে কখনো খুব ভালো ছিল না, আবার খুব খারাপও ছিল না, মাঝারি রেজাল্ট। কিন্তু অভাবের থাবা বড় নিষ্ঠুর। বাবার পেনশন, মায়ের ওষুধের লিস্ট আর ছোট ভাইয়ের স্কুল ফিস, এসবের মাঝেই তার কলেজে আর ভর্তি হয়ে ওঠা হয়নি। এক বন্ধুর মাধ্যমে সে এক ইলেকট্রিক দোকানে কাজে ঢোকে, হেল্পার হিসাবে। প্রথমে কাজ বলতে ছিল লোহার সিঁড়ি ধরে রাখা, মিস্ত্রির হাতে তার এগিয়ে দেওয়া আর মালপত্র টানাটানি। কিন্তু কিছুদিনের মধ্যেই সে বোঝে তার হাতে একটা দক্ষতা আছে। বিদ্যুতে ভয় পায় না, আর যন্ত্রপাতির দিকে নজর ভালো। সে কাজে ভালো হয়ে উঠতে শুরু করে। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা ছিল নারী। মেয়েদের দেখলেই প্রেমে পড়ে যেত, যেন হৃদয়ের কোনো অলিক দরজা খুলে যেত তাদের চোখে তাকালেই। তার সৌন্দর্য ছিল এক প্রাকৃতিক আশীর্বাদ সহ উজ্জ্বল ত্বক, দীঘল চোখ, নিখুঁত শরীরের করণ। তবে তার এই সৌন্দর্যের বিপরীতে ছিল এক দুর্বল মন, যা বাঁধতে জানে না, শুধু ভাসতে জানে। এইভাবে একদিন তার চোখে পড়ে স্কুল পড়ুয়া এক মেয়ে। তার নাম জয়া। জয়া পড়ত ক্লাস 9-এ, রেলের স্কুলে। একদিন এক বিকেলে সে ইলেকট্রিকের তার টানতে টানতে পেরিয়ে যাচ্ছিল স্কুলের পাশ দিয়ে। সেদিন স্কুল ছুটি হয়েছিল একটু আগে। গেটের পাশে লাল ফ্রক পরা একটি মেয়ে দাঁড়িয়েছিল, চোখে বিস্ময়, হাতে একটা বই। বৃষ্টি পড়ছিল। সে মাথার উপর খাতা ধরে দাঁড়িয়েছিল। শিলাজিৎ তখন একটা বিদ্যুৎ পোলের গায়ে টান মারছে। সেদিকে তাকাতেই যেন চোখে এক ঝলক আলো পড়ল। কি ছিল সেই চোখে? একটা ভরসা, একটা আকাঙ্ক্ষা, এক ধরনের আশ্চর্য কৌতূহল। সেই দিন থেকে শুরু জয়ার পিছু নেয়া। রোজ বিকেলে রেলের ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে থাকা, সাইকেল নিয়ে স্কুল ছুটির সময় আসা। সে নিজেই জানত না কখন প্রেমে পড়ে গিয়েছে। জয়া প্রথমে ভয় পেয়েছিল, পরে ধীরে ধীরে ভরসা করেছিল। তার সরল ভাষা, তার একচোখা ভালোবাসা জয়াকে নাড়িয়ে দিয়েছিল। তাদের সম্পর্ক গড়াতে থাকে। চিঠি চালাচালি, ফোন নম্বর বদল, স্কুল ফাঁকি, রেল কলোনির এক বন্ধুর ছাদে দেখা করা, এইসব মিলিয়ে প্রেমটা একসময় শিলাজিতের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। 18 পূর্ণ হতেই জয়া একদিন বাড়ি থেকে বেরিয়ে আসে। শিলাজিৎ তাকে নিয়ে পালায়। খুব বেশি দূরে নয়, হাওড়া থেকে 1 ঘন্টা পথ, তারকেশ্বরের এক প্রান্তে। এক বন্ধুর কাকার মাধ্যমে একটা ছোট্ট খুবড়ি ঘর জোগাড় হয়। ছাদে টিন, ঘরের মেঝে মাটি, আর বিছানার পাশে একটা কাঠের আল্লা। এই ঘরেই শুরু হয় তাদের সংসার। প্রথম দিকের দিনগুলো কষ্টের হলেও রঙিন ছিল। জয়া সংসার গুছিয়ে নেয়। শিলাজিৎ ছোটখাটো কাজ খুঁজে নেয়। পাড়ার ঘরে ঘরে ইলেকট্রিক ফিটিং, পাখা লাগানো। দিনে 300 থেকে 400 টাকা হলেও
তাতে তাদের চলে যেত কোনো রকমে। কিছুদিনের মধ্যে জয়া সন্তান সম্ভবা হয়, শিশু জন্ম নেয়। নাম রাখা হয় নিখিল। ছোট্ট গোলগাল তুলতুলে এক জীবনের শুরু। তবে তখনই শুরু হয় বাস্তবের প্রকৃত মুখোমুখি হওয়া। বাচ্চার দুধ, চিকিৎসা, বাসন, পোশাক, বাড়ি ভাড়া শিলাজিৎ একার সামলাতে পারে না। ধার শুরু হয়, কখনো মুদি দোকানে, কখনো ভাড়া বাড়িওয়ালার কাছে, কখনো পরিচিত ইলেকট্রিক্যাল দোকানের মালিকের কাছ থেকে। শ্বশুরবাড়ির দিক থেকেও কিছু পরিচিত লোকজন ছিল, তাদের কাছ থেকেও ধার নেয়। আর মাঝে মধ্যে মিথ্যে বলে জয়ার বাবা রেলে চাকরি করতেন, পেনশন পান, দেবেন ফিরিয়ে। এই খবর একদিন জয়ার বাবার কানে যায়। শোনা মাত্রই তিনি উত্তাল হয়ে ওঠেন, কথা বলেন মেয়ের সঙ্গে, তারপরে নিজেই ছুটে আসেন তারকেশ্বরে। একদিন দুপুরে শিলাজিৎ কাজ থেকে ফিরে দেখে রেল ইউনিফর্ম পরা লোকটি পাড়ার এক চায়ের দোকানে দাঁড়িয়ে আছে, চোখে রাগ, মুখে দৃঢ়তা। তখন ভদ্রলোক বললেন, তুই তো আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছিস, সংসার করছিস, আমি কিচ্ছু বলিনি, কিন্তু তুই আমার নাম করে ধার করছিস, মিথ্যে বলেছিস যে আমি টাকা দেব। এটা আর না, আর যদি শুনি আমার নাম করে একটাও টাকা ধার করেছিস তাহলে এই এলাকাতেই ঢুকতে দেব না। শিলাজিৎ তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, মুখে কিছু বলার ভাষা নেই। তার ভেতরটা ভেঙে যায়। সে যেন হঠাৎ বুঝে যায় সংসার শুরু করা যেমন এক প্রেমের সাহস, তেমনি সেটা ধরে রাখাও এক জীবনভর যুদ্ধ। সে ধীরে ধীরে বাড়ি ফিরে যায়। নিখিল তখন মাটির পিঁড়েতে বসে খেলছে, জয়া রান্না করছে। সে জানে তাকে এখন কিছু একটা বদলাতে হবে, নচেত এই সংসার, এই ভালোবাসা সব কিছু চুরমার হয়ে যাবে। সে জানে না পরের দিন কিভাবে ধার শোধ হবে, কিন্তু সে এতটুকু জানে সে হেরে যেতে পারে না। সময় যত গড়াতে থাকে, শিলাজিৎ যেন এক অবিরাম ধার করে থাকা মানুষ। তার জীবনের সব দ্বিধা, পরিণতি ও সম্পর্ককে জলে ফেলে একের পর এক মোহের কুয়োয় ঝাঁপ দিয়ে যাচ্ছে। ধার করা তার জন্য হয়ে উঠল না শুধুমাত্র অর্থনৈতিক উপায়, বরং এক স্বভাব। যেন সে বিশ্বাস করতে শিখে গেছে জগতে সব কিছু চাওয়া যায়, শুধু দেবে না এই রকম কেউ নেই। কিন্তু সেই চাওয়ার শেষ সীমা ছিল না। পাড়ার মুদি দোকান, মসজিদের ইমাম, স্থানীয় কনস্টেবলের স্ত্রী, এমনকি পাড়ার বৃদ্ধ এক সন্ন্যাসীকেও সে বলে উঠেছে স্ত্রী সন্তান অসুস্থ, হাতে কিছু টাকা হলে খুব উপকার হতো। প্রথম দিকে লোকজন দিত তার মুখ দেখে, চোখের কান্না দেখে, তার ছোট ছেলের কথা শুনে। কিন্তু এক সময় এক একজন বুঝতে শুরু করল। এই একই গল্প শোনানো হয়েছে 10 জনকে। গ্রামে কানাখুশো, তারপর মুখের ওপর কথার ছুরি। এমনই একদিন শ্রাবণের ছমছমে দুপুরে তারকেশ্বর বাজারের হাটের পাশে কয়েকজন ছেলে তাকে ঘিরে ধরে। প্রথমে কথা কাটাকাটি, তারপর চিৎকার, আমার মায়ের ওষুধ কেনার টাকা নিয়েছিলি। আর একজন বলল, আমার মেয়ের সাইকেলের কিস্তির টাকা। আর একজন বলল, শুনেছি শ্বশুরের নামে রেলের লোক পরিচয় 10,000 তুলে নিয়েছিস। এইভাবে লোকের দল বেড়ে যায়। তারকেশ্বর এমন একটা জায়গা যেখানে অপমান শীতল থাকে না, গরম হয়ে ওঠে। দুজন লোক বাঁশ নিয়ে আসে, আর একজন দড়ি। শিলাজিৎকে রাস্তার মোড়ে টেলিফোন পোস্টে বেঁধে ফেলা হয়। তারপর শুরু হয় পিঠে বাঁশ, গালে চড়, মাথায় লাথি। চারপাশের লোক কেউ কিছু বলে না, শুধু কেউ একজন ফিসফিস করে, এই ছেলেটা আগে ভালো ছিল, এখন একেবারে ধোঁকাবাজ হয়ে গেছে। প্রচণ্ড রক্তপাত হয়। অচেতন হয়ে পড়ে শিলাজিৎ। তার শ্বশুর খবর পেয়ে রীতিমতো অপমানিত, ক্ষিপ্ত অবস্থায় পৌঁছান। তিনি কোনো কথা না বলে লোক পাঠিয়ে শিলাজিৎকে হাসপাতালে পাঠান। প্রথমে তারকেশ্বর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে,
তারপর অবস্থা খারাপ দেখে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। এবার আসি হাসপাতালের সেই দিনগুলো। জয়া সাদা থানের ওপর শুয়ে থাকা সেই মানুষটিকে দেখে চিনতেই পারে না প্রথম দিকে। এই সেই মানুষ যার সঙ্গে ভালোবাসা ছিল, স্বপ্ন ছিল, সন্তান ছিল। তবে এখন তার চোখ বুজে, মুখে ফোলা, রক্ত জমাট বাঁধা কাটা। নিখিল তাদের ছেলে বাবাকে শুয়ে থাকা অবস্থায় দেখে চুপ করে যায় মায়ের আঁচল ধরে। সেই 1 মাস হাসপাতালের করিডোর, ভিজে নীল বিছানা, স্লাইনের টিউব আর সাদা আলো, যেন এক বিশাল শূন্যতা। জয়া তখন কেবল একটাই কথা ভাবে, তাকে ভালোবেসে ভুল করেছি নাকি পরিস্থিতি মানুষটাকে বদলে দিয়েছে। 1 মাস পর ছুটি মেলে। শিলাজিতের চোখে তখন কেবল অনুতাপ নয়, একটা গ্লানি, একটা অচেনা একা হয়ে যাওয়ার অনুভব। যে মানুষ এতদিন বড় হতে চেয়েছিল, সে আজ কোথায় এসে দাঁড়িয়েছে। বাড়ি ফিরতেই শ্বশুর সাপ বলে দেন, মেয়েকে নিয়ে যাব, কিন্তু তোমাকে নয়। আমার ঘরের দরজা তোমার জন্য বন্ধ। আমার মেয়ের আর নাতির ভবিষ্যৎ বাঁচাতে চাই। শিলাজিৎ স্তব্ধ হয়ে দাঁড়ায়, কিছু বলেও না, চায়ও না, শুধু মাথা নামিয়ে বাড়ি ছাড়ে। অপরাধের রাজপথে কলকাতার যাদবপুর তার পুরানো বন্ধু নীতিশের বাড়িতে ওঠে। নীতিশ তখন জাল ব্যবসা, ভুয়ো ইনভয়েস, সেল কোম্পানি তৈরি, কাগজে রংচঙে প্রোফাইল বানিয়ে লোক ঠকানোর কাজ করে। শিলাজিৎ প্রথমে কিছুই বুঝতে পারে না, কিন্তু টাকার প্রবাহ, ব্যাংকে বড়সড় লোন ক্লিয়ার হওয়া, বিলাসবহুল জীবন তাকে মোহিত করে তোলে। শুরু হয় এক নতুন অধ্যায়। 9টি ফেক কোম্পানি তৈরি হয়, প্রতিটিতে থাকে ভুয়ো জমি ও গুদামের কাগজ, ফেক শ্রমিক তালিকা, নকল মেশিনের ইনভয়েস, ট্রেড লাইসেন্স, প্যান, জিএসটি সনদ। এই কাগজপত্র দিয়ে 9টি ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন তোলা হয়। জয়া ও নিখিলকে নিয়ে শিলাজিৎ তখন সিঙ্গাপুরে। আকাশছোঁয়া হোটেল, ইউনিভার্সাল স্টুডিও, শপিং মল, সমুদ্র তট, সবচেয়ে অবাক হয় জয়া, কারণ সে জানত না এই আনন্দের মূল কি। শিলাজিৎ তাকে বলে, আমাদের ভাগ্য বদলে গেছে। নতুন ব্যবসা, বড় লোন, সব সিস্টেমে, একটুও ঝামেলা নেই। জয়া সন্দেহ করেও কিছু বলে না। সে হয়তো ভাবে, এবার বুঝি সে সত্যিই ঘুরে দাঁড়ালো। ওদিকে নীতিশ সিঙ্গাপুরেই থেকে যায়। একজন মালয় মেয়েকে বিয়ে করে সে সিটিজেনশিপের চেষ্টা করে, যাতে ভারতে আর ফিরে আসতে না হয়। কিন্তু ইন্ডিয়ান এম্বাসি থেকে তার নামে রিপোর্ট বেরিয়ে পড়ে। বলা হয়, আপনার বিরুদ্ধে ইতিমধ্যে ফাইন্যান্সিয়াল ফ্রডের প্রমাণ ভারত সরকারের কাছে আছে, আপনি এখানকার নাগরিকত্ব পেতে পারেন না। নীতিশ বাধ্য হয় ফিরে আসতে, কিন্তু সে জানত না দেশে ফেরার আগেই তার সমস্ত জালিয়াতির খবর সিবিআই ও ইডির কাছে পৌঁছে গেছে। আর শিলাজিৎ, সে জানেই না তার সেই এক রাতের আনন্দময় আকাশযাত্রা এক বিশাল ঝড়ের মুখোমুখি। শিলাজিৎ যখন আবার কলকাতায় ফিরে আসে, তখন তার চোখে ছিল একরাশ পরাজয়ের ছায়া, আর হৃদয়ে একটি মাত্র সংকল্প, পুনরায় সংসার করবে। অন্নদাতা না হোক, অন্তত একজন স্বামী এবং পিতা হিসাবে নিজের কর্তব্য পালন করবে। বেহালার এক ছোট্ট ফ্ল্যাটে ভাড়ায় উঠে আসে তারা। বাড়িওয়ালার পেছনে বারবার মাথা নিচু করে, বন্ধুবান্ধবদের কাছে মাথা কুটে কুটে টাকা জোগাড় করে, আর একটা ব্যাংক থেকে উচ্চ সুদে লোন তুলে শিলাজিৎ কোনো মতে সংসারের চাকা ঘোরাতে শুরু করে। জয়া ততদিনে অনেক বদলে গেছে।
সে চায় নিজের ছেলেকে সেরা স্কুলে পড়াতে। বৌদ্ধ মন্দিরের পিছনে একটা বড় কনভেন্ট স্কুলে ভর্তি করায় তাকে। টিফিন কেরিয়ার, বাসের ভাড়া, স্কুল ইউনিফর্ম সব মিলিয়ে একা শিলাজিতের পক্ষে আর সামলানো যাচ্ছিল না। এই সময়ই জয়া একটা কাজ নেয় দক্ষিণ কলকাতার এক ল্যান্ড ব্রোকার অফিসে রিসেপশনিস্ট হিসাবে। নামটা শুনতে নিরীহ হলেও অফিসটা ছিল অন্ধকারে মোড়ানো এক ধরনের দুনিয়া। উঁচু দরের ফ্ল্যাট বিক্রি, কমিশনের লোভ আর ক্লায়েন্টদের অদ্ভুত দাবিতে ভরা ছিল জয়ার দৈনন্দিন জীবন। প্রথম দিকে জয়া শুধু কাজ করত, সময়ের সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠে সে। কিন্তু সেই ব্রোকার অফিসে দ্রুত এক মালিক ছিল, অনিন্দ। বয়সে জয়ার থেকে 10 বছরের বড়, কিন্তু কথাবার্তায় এবং অভিজ্ঞতায় অনেক পাকা। প্রথমে একটু সম্মান, তারপর সহানুভূতি, তারপর একদিন গাড়ির পিছনের সিটে। শিলাজিৎ কিছু না বললেও সবটা জানত। তার ভেতরটা জ্বলে উঠত, কিন্তু মুখে এক ফোঁটাও প্রতিবাদ করার সাহস ছিল না। কারণ সে নিজেই তো সংসারের জন্য আজন্ম অপরাধী। একদিন নিজেই সব ছেড়ে পালিয়েছিল সে। এখন কি অধিকার তার? তাদের ছেলে নিখিল তখন ক্লাস 8-এর ছাত্র। সে ধীরে ধীরে সবকিছু টের পায়। মায়ের ফোনে কথাবার্তা, বাবার নীরব চাহনি, অফিসের মালিকের অকারণ আগমন। কিন্তু তবু সে মাকে ঘৃণা করতে পারত না। কারণ বাবাকে সে অনেকবার দেখেছে বাথরুমে বসে কান্না করতে। অনেকবার সে দেখেছে বাবার মদের বোতল লুকিয়ে রাখতে। অনেক রাতে সে বাবাকে বলতে শুনেছে, তুই থাক রে, আমি তো চলে যাই। একদিন এক বন্ধুর মায়ের কাছ থেকে সে জানতে পারে লিভারে জল জমা মানে কি, মদ খাওয়ার কুফল কি। তখন থেকে সে বাবার ঘরের সামনে দাঁড়িয়ে থাকত, যেন মদের বোতল আবার না আসে ঘরে। কিন্তু শিলাজিৎ নিজেকে আটকে রাখতে পারেনি। দিনের পর দিন শরীর ভেঙে যেতে লাগলো, পেট ফুলে উঠল, চোখ হলো হলুদ। তবু সে কাজ করে, রাস্তায় দালালি করে, কখনো শীতল জলের বোতল বেচে, কখনো আবার হকারদের মতো পেপার বিক্রি করে। এরই মধ্যে আবার সে কিছু লোন নেয় পাড়ার লোকের কাছ থেকে, সুদের বিনিময়। তাদের সবাই বলেছিল, দাদা মাসে মাসে 500 দিলেই হবে। কিন্তু সেই মাসগুলো আর আসতো না, কারণ প্রতি মাসে নতুন কোনো বিপদ আসত, নতুন কোনো ওষুধের প্রেসক্রিপশন। ছেলে নিখিল কিছু করতে পারত না, তখনও সে নাবালক। একদিন বড়বাজারের এক মোড়ে কিছু লোক এসে শিলাজিৎকে ধরে ফেলে। পথের মাঝে জনসমক্ষে তাকে কিল খুশি মারতে শুরু করে। টাকা কোথায়? 5,000 কই? এই প্রশ্নে ভরা প্রতিটি খুশিতে যেন তার লিভারটা আরো একটু ফেটে যেতে থাকে। সেদিনই সন্ধ্যার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাড়ার এক ছেলেই নিয়ে যায়। কিন্তু সব শেষ হয়ে গেছে। শিলাজিৎ হেমাটেমিসিসে ভুগছিল। লিভার আর ব্লাড ভেসেল ফেটে গিয়েছিল। হাসপাতালের ট্রলিতে শুয়ে থাকা অবস্থায় সে শেষবার চোখ খোলে। তার চোখে তখন ছিল ছেলের মুখ আর একটা চাপা কান্না, যা কেউ শুনতে পায় না। মৃত্যুর খবর আসে পরদিন সকালে। হাসপাতাল থেকে ফোন আসে। নিখিল তখন স্কুলে যাচ্ছিল। খবরটা পেয়ে সে প্রথমে চুপ করে যায়, তারপর বইগুলো খুলে ফেলে। কিছুক্ষণ পর ছেলেটা একটা ডায়েরির ভাঁজে বাবার লেখা কিছু শব্দ পড়ে। সেখানে লেখা আছে, তুই একদিন সব ঠিক করবি রে। এরপর শুরু হয় নিখিলের বিরুদ্ধে বাস্তবের যুদ্ধ। দেনাদাররা এবার তার পেছনে পড়ে। কেউ বলে, তোর বাবার টাকা তুই দিবি না। একজন এসে হুমকি দেয়, বাড়ি বিক্রি করে দে, নইলে। নিখিল তখন ক্লাস 9-এ। এই বয়সে তার ভেতরে তৈরি হয় এক অদ্ভুত চুপচাপ অসহতা। সে কথা বলা বন্ধ করে দেয়, স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। একদিন সে বাথরুমে ঢুকে অনেকক্ষণ থাকে। সবাই ভাবে গলায় দড়ি দিয়ে দেবে,
কিন্তু সে শুধু আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদে। তার মনে হয়, আমি কি বাবার মতোই? না, আমি পারবো। তবু সমাজ তাকে ছাড়ে না। 3 মাসের মাথায় এক রাত বৃষ্টি পড়ছিল। সে বেরিয়ে যায় জয়ার চোখ এড়িয়ে। সে যায় ক্যানিং স্টেশনে, এরপর চলে যায় শিয়ালদয়। তারপর কেউ তাকে আর খুঁজে পায়নি। মাত্র 3 দিন পর একটা খবর আসে। বারুইপুরের রেল লাইনের ধারের একটা অজানা ছেলের ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে। পকেটে একটা পুরানো চিঠি, তাতে লেখা, আমি কোনোদিন তোমাদের মতো হতে চাইনি, কিন্তু তোমরাই আমাকে এমন বানিয়ে দিলে। এখন কেউ কিছু চায় না, আমি শুধু ঘুমাতে চাই, ঘুমাতে দাও। শেষ পর্দা পড়ে যায়। শেষের কথা হলো, একটা পরিবার ভাঙে শুধু অভাব থেকে নয়, ভাঙে নিরাপত্তা থেকে। শিলাজিৎ, জয়া আর নিখিল, 3টে মানুষ, 3টে সময়, 3টে যন্ত্রণার পরিণাম। আর একটা সমাজ যে শুধু প্রশ্ন তোলে, উত্তর খোঁজে না। তাদের গল্প কেউ লেখে না, কিন্তু আজ লিখলাম। পারেনি বুঝতে অভিমান, তাই দুয়ো হয়ে দিল মান। অগ্নিসম প্রেমে আহুতি, সব হারিয়ে আসল দুর্গতি। আজ অনুভব সতেক করি, পাখি চলে গেল ত্যাগ করি। প্রেমকে অন্তরে পুষে রাখি, খালি পড়েনি চশমায় রাখি। প্রিয়ার অভিমান মর্মে হানি, ক্ষুদ্র অভিমান মেটাতে পারিনি। সংসার মানে কত যন্ত্রণা জানি, কই কোনোদিন এত ভাবতে দেয়নি। মানতে হবে, হলদিয়া থেকে প্রদীপ কুমার মিশ্র যে এত সুন্দর একটা গল্প লিখেছেন, দারুণ দারুণ, মানে ফাটাফাটি লিখেছেন। মানে আমি জানতাম উনি কবিতা ভালো লেখেন, কিন্তু তার সঙ্গে যে গল্পও যে উনি ভালো লেখেন, এত ভালো লেখেন, মানে এটা জাস্ট আমি ভাবতে পারছি না। আমি যখন গল্পটা যখন পাঠ করছিলাম, তখন আমি ভাবছিলাম যে এরপর কি হবে, এরপর কি হবে, এরপর কি হবে। কারণ আমি পাঠ করতে করতেই আমি পুরো গল্পটা পড়লাম। আমার এর আগে গল্পটা পড়া ছিল না। আর হ্যাঁ, আর একটা কথা বলি, এই গল্পের বইটা, প্রদীপ কুমার মিশ্রের এই গল্পের বইটা উদ্বোধন হয়েছিল কলকাতা বইমেলাতে। তো উনি কলকাতা বইমেলায় উনি আসতে পারেননি। যখন উদ্বোধন হয়, আমাকে উনি ফোন করেছিলেন যে রিজু, তুমি বইটা উদ্বোধনের সময় তুমি থাকবে। তা আমি ছিলাম উদ্বোধনে। তা এতদিন পরে বইটা আমি খুললাম, এতদিন পরে গল্পটা আমি অডিও স্টোরি করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আমার নামটা তো বলতে ভুলে গেছিলাম, আমার নাম হচ্ছে রিজু রায়। কেমন করলাম আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন।